আসসালামু আলাইকুম। গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। টেকনিক্যাল এসির ধারাবাহিক এই সিরিজে আজকে আমরা আলোচনা করব থিন কন্টেন্ট নিয়ে। আমরা জানি গুগল সবসময় কোয়ালিটি কন্টেন্ট পছন্দ করে। কোয়ালিটি কন্টেন্ট কি? কোয়ালিটি কন্টেন্ট হলো যে কন্টেন্ট হচ্ছে ইউজারের নিডটাকে ফিল আপ করে, অর্থাৎ ইউজার যে বিষয়টাকে সে সার্চ করছে কোনো একটা আর্টিকেল বা কন্টেন্টের মাধ্যমে যেন এক্স্যাক্টলি সেই বিষয়টাই সে পায়। তো এই কারণে ইউজারের চাহিদাটা ফিল আপ করার জন্য গুগল সবসময় কিন্তু কোয়ালিটি কন্টেন্টকে প্রায়োরিটি দিয়ে থাকে। বাট কখনো যদি এরকম হয় যে আমাদের ওয়েবসাইটে থিন কন্টেন্ট রয়েছে, থিন কন্টেন্ট আসলে কি হয়, যে সকল কন্টেন্ট সাইজে খুব ছোট, বিলো 300 ওয়ার্ডস এরকম যদি কোনো কন্টেন্ট থাকে, অথবা যদি এরকম হয় যে এমন কোনো কন্টেন্ট যে কন্টেন্টটা আসলে ইউজারকে কোনো ভ্যালু দিচ্ছে না, অর্থাৎ যে কন্টেন্টের মাধ্যমে ইউজার কোনোভাবে বেনিফিটেড হচ্ছে না, এই ধরনের কন্টেন্টকে মূলত থিন কন্টেন্ট বলা হয়। 2011 সালে যখন গুগল পান্ডা অ্যালগোরিদম লঞ্চ করে, তো এই পান্ডা অ্যালগোরিদমের একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল যে হাই কোয়ালিটি কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করানো এবং লো কোয়ালিটি কন্টেন্টকে ইন্ডেক্স থেকে বাদ দেওয়া। তো যখন গুগল হাই কোয়ালিটি কন্টেন্টকে প্রায়োরিটি দিয়ে থাকে এবং কোনো একটি ওয়েবসাইটে যদি অনেক বেশি পরিমাণে লো কোয়ালিটি কন্টেন্ট থেকে থাকে, ওই সকল পেজকে কিন্তু গুগল প্লান্টি দিয়ে থাকে। আমরা পরবর্তীতে দেখব কোনো একটি ওয়েবসাইটে থিন কন্টেন্ট থাকার কারণে গুগল ওই সাইটটাকে বা ওই কন্টেন্টটাকে প্লান্টি দিয়েছে কিনা। যদি কোনো একটি ওয়েবসাইটকে গুগল থিন কন্টেন্ট থাকার কারণে প্লান্টি দেয়, সেটা সার্চ কনসোল থেকে খুব সহজে আইডেন্টিফাই করা যায় এবং পরবর্তীতে আমরা ওই থিন কন্টেন্টটাকে অপটিমাইজেশনের মাধ্যমে ফিক্সিং করে ফেলতে পারি। আমরা জেনে নিলাম যে থিন কন্টেন্ট বিষয়টা আসলে কি। এর পরবর্তীতে আমরা আজকে আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, থিন কন্টেন্ট ওয়েবসাইটে থাকলে কি ধরনের প্রবলেম হয়, এটা এসইওর ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট ফেলে, একটা ওয়েবসাইটে থিন কন্টেন্ট আছে কিনা এটা আমরা কিভাবে খুঁজে বের করব, যদি থিন কন্টেন্টের কারণে কোনো একটা ওয়েবসাইট প্লান্টি খেয়ে থাকে তো সেই প্লান্টিটাকে কীভাবে আপনারা রিমুভ করবে, অর্থাৎ থিন কন্টেন্টের A to Z নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবার আমরা দেখব এক্সাম্পলস অফ থিন কন্টেন্ট পেজেস। অ্যাকর্ডিং টু গুগল বিভিন্ন ওয়েবসাইটে মূলত যত ধরনের থিন কন্টেন্ট থাকে এগুলোকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট, নাম্বার 2 থিন অ্যাফিলিয়েট পেজেস, নাম্বার 3 থিন সিন্ডিকেশন এবং নাম্বার 4 ডোরওয়ে পেজেস। তো চলুন একটি বিষয় করে আমরা জেনে আসি যে কোন ধরনের ক্যাটাগরিতে কোন ধরনের পেজ থাকলে ওই কন্টেন্টগুলোকে মূলত থিন কন্টেন্ট পেজ বলা হয়। তো ফার্স্ট অন যেটা বলা হচ্ছে যে অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট। তো প্রথমেই জানার দরকার যে অটোমেটিক জেনারেটেড কন্টেন্ট কি জিনিস। তো এখানে বলা হচ্ছে ইনক্লুডিং স্কেপিং RSS ফিড। আমরা জানি কি RSS ফিডে বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট পাওয়া যায়। তো আমরা এই RSS ফিড থেকে যদি কন্টেন্ট কপি করে নিয়ে আসি বা স্ক্যাপিং করে নিয়ে আসি, অর্থাৎ আমরা এমন ওয়েবসাইট এমন কোনো সিস্টেম তৈরি করে ফেললাম যেই সিস্টেমগুলো মূলত RSS ফিড থেকে বিভিন্ন কন্টেন্ট অটোমেটিক্যালি পিক করে নিয়ে আসবে, এই ধরনের যদি কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ হতে পারে। এরপরে রয়েছে অটো ট্রান্সলেটেড টেক্সট, অর্থাৎ আমরা যদি কোনো কন্টেন্টকে কোনো টুলসের সাহায্যে অটোমেটিক্যালি ট্রান্সলেট করে বা ইউজ করি, এটাও কিন্তু হচ্ছে আমাদের অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্টের আওতায় পড়বে। এবং শেষে যেটা বলা হচ্ছে যে ননসেন্স টেক্সট স্টাফ উইথ কিওয়ার্ডস, অর্থাৎ আমরা যদি গুগলকে ম্যানিপুলেশন করার চেষ্টা করি কোনো একটি কন্টেন্টে বেশি মাত্রায় যদি আমরা একই ধরনের কিওয়ার্ড ইউজ করে গুগলকে ম্যানিপুলেট করার চেষ্টা করি, এক্ষেত্রেও কিন্তু এটা অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট এই আওতাধীন পড়বে। তাহলে মোটামুটি আমাদের এখানে 3টা ঘটনা হলো যে ফার্স্ট ওয়ান হচ্ছে স্কেপিং RSS ফিড, নাম্বার 2 অটো ট্রান্সলেটেড টেক্সট এবং নাম্বার 3 হচ্ছে স্টাফড উইথ কিওয়ার্ডস। এই 3 ধরনের যদি কোনো কন্টেন্ট থেকে থাকে সেগুলোকে কিন্তু থিন কন্টেন্টের আওতায় পড়বে। নাম্বার 2 থিন অ্যাফিলিয়েট পেজেস। থিন অ্যাফিলিয়েট পেজেস কোনগুলো, এখানে বলা হচ্ছে যে লো ভ্যালু অ্যান্ড ডুপ্লিকেট পেজেস রেফারিং সামওয়ান টু এ প্রোডাক্ট অর সার্ভিস অর অ্যানাদার সাইট। যদি আমাদের এমন কোনো পেজ থাকে যেখানে মূলত হচ্ছে অন্য কোনো পেজের কোনো কন্টেন্টকে আমরা কপি করে বসিয়ে দিচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের ইউজারকে আবার অন্য আরেকটি পেজে ট্রান্সফার করে দিচ্ছি, যদি এরকম কোনো ইস্যু হয় সেগুলোকে মূলত বলা হচ্ছে থিন অ্যাফিলিয়েট পেজেস।
আমাদের অনেক সময় এরকম হয় যারা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাফিলিয়েট করে, তো তারা কিন্তু প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অ্যাফিলিয়েট পেজ তৈরি করে। তো অ্যাফিলিয়েট পেজে তারা নিজস্ব কন্টেন্ট ডেভেলপ করা ছাড়াই এই প্রোডাক্ট বা সার্ভিসের মেইন ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে নিয়ে এসে একটা পেজ তৈরি করে ফেলে। তো এই ধরনের কন্টেন্টগুলো যদি এই ধরনের কন্টেন্ট যুক্ত যদি কোনো পেজ হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলোকেও থিন অ্যাফিলিয়েট পেজেস বলা হয় এবং এগুলো হচ্ছে থিন কন্টেন্টের আওতাধীন পড়বে। থিন সিন্ডিকেশনে দুই ধরনের ঘটনা ঘটছে, যে স্কেপড কন্টেন্ট অর লো কোয়ালিটি গেস্ট পোস্ট। অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়েবসাইট থেকে আমাদের কন্টেন্টগুলোকে কপি করে নিয়ে আসি, যেটা স্কেপিং কন্টেন্ট বলা হচ্ছে, এবং আমরা যদি লো কোয়ালিটির কোনো গেস্ট পোস্ট করি আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের থিন কন্টেন্টের ইস্যু আমাদের ওয়েবসাইটে অ্যারাইজ হতে পারে। লাস্ট ওয়ান যেটা ছিল যে ডোরওয়ে পেজেস। ডোরওয়ে পেজেস কি? যদি এরকম হয় যে আমাদের কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্টকে আমরা ভিন্ন ভিন্ন লোকেশনের জন্য ভিন্ন ভিন্ন পেজ তৈরি করেছি, অর্থাৎ এরকম যদি হয় যে আমাদের কোনো একটা সার্ভিস বাংলাদেশে আছে, সিঙ্গাপুরে রয়েছে, জাপানে রয়েছে, অন্যান্য অনেক দেশেই রয়েছে। তো আমার যেহেতু সার্ভিস একই, তো আমি যদি এরকম করি যে কন্টেন্টকে চেঞ্জ না করে জাস্ট অল্প কিছু ফেসকে চেঞ্জ করলাম, যে লোকেশনের নাম বা আদার্স হালকা অল্প স্লাইটলি কিছু যদি আমরা চেঞ্জ করে ভিন্ন ভিন্ন লোকেশনের জন্য ভিন্ন ভিন্ন পেজ তৈরি করি, তাহলেও কিন্তু এটা আমাদের থিন কন্টেন্টের আওতাধীন পড়বে। যদিও এটা ওয়ান কাইন্ডস অফ ডুপ্লিকেট কন্টেন্ট, তো ডুপ্লিকেট কন্টেন্টগুলোও কিন্তু ওয়ান কাইন্ডস অফ থিন কন্টেন্ট। তো আরেকটা কারণ আছে যেটা এখানে উল্লেখ করা হয়নি, যে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ব্লগ সাইট তৈরি করি, সেখানে কিন্তু অথর পেজ থাকে, ক্যাটাগরি পেজ থাকে, ট্যাগ পেজ থাকে। তো অথর, ক্যাটাগরি, এরপরে রয়েছে থিন সিন্ডিকেশন অথবা ট্যাগ পেজ। এগুলো পেজে কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট থাকে না, অন্য পেজের কন্টেন্ট কিন্তু অল্প অল্প করে শো করানো হয়। আবার অনেক সময় এরকম হয় কোনো ক্যাটাগরিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকে না। আবার যেহেতু ক্যাটাগরি বা ট্যাগ পেজে কিন্তু যে কন্টেন্টগুলো শো করে সেগুলো কিন্তু অন্য পেজের কন্টেন্ট, বাট ওই পেজের জন্য ওই কন্টেন্টটা কিন্তু প্রপারলি অপটিমাইজ না। তো একটা বিষয় যে এখানে কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট অ্যারাইজ হয়, এবং আরেকটা বিষয় হচ্ছে কোনো ক্যাটাগরি বা ট্যাগের আওতাধীন কিন্তু খুব স্লাইটলি খুব কম কন্টেন্ট থাকে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ হতে পারে। আরেকটি বিষয় হলো যে যখন কোনো বড় ধরনের ই কমার্স সাইট হয়, তো ই কমার্স সাইটের ক্ষেত্রে এরকম হয় যে এমন কোনো পেজ আছে, প্রোডাক্ট পেজ, যেখানে কিন্তু পর্যাপ্ত প্রোডাক্টের ডেসক্রিপশন নাই, খুবই কম, বিলো 300 ওয়ার্ডস বা এরকম যদি কোনো প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, বা এরকম যদি হয় যে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি পেজ আছে, সেই ক্যাটাগরি পেজেসেও যদি পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট না থাকে, বা এরকম যদি কোনো প্রোডাক্ট পেজ হয় যেটা ব্ল্যাঙ্ক পেজ, সেখানে জাস্ট প্রোডাক্টের পিকচারটাই আছে আর কোনো কন্টেন্ট নাই, এ সকল ক্ষেত্রেও কিন্তু আমাদের থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ হতে পারে। তো মোটামুটি আসলে এখানে যতগুলা বিষয় বলা হলো, এই ঘটনাগুলোর জন্য মূলত বিভিন্ন সময় একটা ওয়েবসাইটে থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ হতে পারে। এবার আমরা থিন কন্টেন্টের দুইটি ফ্যাক্টস নিয়ে কথা বলবো। ফার্স্ট অন যেটা, যে আমাদের ওয়েবসাইটে যদি থিন কন্টেন্ট থাকে এবং এই থিন কন্টেন্টের জন্য যদি গুগল আমাদের ওয়েবসাইটটাকে প্ল্যান্টি দেয়, তাহলে কিন্তু এই প্ল্যান্টিটা আমরা গুগল সার্চ কনসোলের ম্যানুয়াল অ্যাকশন পেজেস থেকে দেখতে পারবো, যেখানে লেখা থাকবে যে থিন কন্টেন্ট উইথ লিটল অর নো অ্যাডেড ভ্যালু, এই টাইপের কোনো একটা মেসেজ আমরা দেখতে পারবো। তো এটা কি হচ্ছে তাহলে, যে আমাদের ওয়েবসাইটে যদি থিন কন্টেন্ট থাকে এবং গুগল যদি প্ল্যান্টি দেয়, তাহলে এই ধরনের আমরা ইস্যুগুলো দেখতে পারবো। অর্থাৎ আমাদের যদি সাইটে থিন কন্টেন্ট থাকে এবং সেটা কিন্তু আমরা খুব সহজেই তাহলে গুগল সার্চ কনসোলের থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর নাম্বার 2 যে বিষয়টা, যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে থিন কন্টেন্ট আছে, বাট স্টিল নাও গুগল যদি আমাদের সাইটকে কোনো ধরনের প্ল্যান্টি না দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের শুরুতেই আমাদের ওয়েবসাইটের থিন কন্টেন্টগুলোকে আইডেন্টিফাই করার সুযোগ আছে, এবং পরবর্তীতে প্ল্যানটি যেন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে গুগল না দেয় তার আগেই কিন্তু আমরা মোটামুটি থিন কন্টেন্টগুলোকে অপটিমাইজ করে ফেলতে পারি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে সাইট অ্যানালাইসিস ফর থিন কন্টেন্ট। কোনো একটি ওয়েবসাইটে থিন কন্টেন্ট আছে কিনা সেটা যদি আমরা খুঁজে দেখতে চাই, তার আগে অবশ্যই আমাদের বেশ কিছু পয়েন্ট মাথায় রাখা উচিত, যে পয়েন্টগুলোর উপর বেস করে আমরা
আমাদের ওয়েবসাইটের থিন কন্টেন্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করব। ফার্স্ট ওয়ান, ফাইন্ড পেজেস টার্গেট দ্য সেম কিওয়ার্ডস। অর্থাৎ যদি কোনো একটি ওয়েবসাইটের মাল্টিপল পেজ একই কিওয়ার্ডের জন্য টার্গেট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সকল পেজকে খুঁজে বের করব এবং ওই সকল পেজকে কিন্তু আমাদের অপটিমাইজ করে ফেলতে হবে। কারণ দুইটি পেজ যদি একই কিওয়ার্ডের জন্য টার্গেট করে, সেক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড ক্যানাবালাইজেশন হবে এবং গুগলকে কনফিউজড করা হবে যে অ্যাকচুয়াল পেজ কোনটা। তো এই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কোনো ইস্যুর কারণে থিন কন্টেন্ট অ্যারাইজ হতে পারে। আমরা ফার্স্ট এই ধাপেই শুধু পয়েন্টগুলো মাথায় রাখছি, পরবর্তী ধাপে কিন্তু আমরা এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন, দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা বলা হচ্ছে, আর সাম পেজেস অফ ব্র্যান্ড অর টার্গেটিং ইরিলেভেন্ট কিওয়ার্ডস। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের এমন কোনো পেজ আছে কিনা যে পেজগুলো আসলে আমরা যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছি, বাট আমরা কিন্তু ওই পেজের জন্য যদি ওই কিওয়ার্ডটা অপটিমাইজ না থাকে, সেক্ষেত্রেও কিন্তু থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ হতে পারে। অর্থাৎ ইরিলেভেন্ট কোনো কিওয়ার্ডের জন্য যদি কোনো পেজকে টার্গেট করা হয়, এটা কিন্তু করা যাবে না। নাম্বার 3, ফাইন্ড লো ওয়ার্ড কাউন্ট পেজেস। অর্থাৎ এটা আমরা এর আগেও বলেছি যে আমাদের যদি ওয়েবসাইটের কোনো একটা পেজের কন্টেন্ট 300 বিলো 300 ওয়ার্ডসের নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ হতে পারে। তাহলে আমাদের একটা ওয়েবসাইটে ওই সমস্ত পেজকে খুঁজে বের করতে হবে যে যাদের যে সকল পেজের ওয়ার্ড কাউন্ট বিলো 300। নাম্বার 4, ফাইন্ড লো অথবা নো ট্রাফিক অ্যান্ড ইমপ্রেশন পেজেস। অর্থাৎ ওই সকল পেজকে খুঁজে বের করা যে সকল পেজের ট্রাফিক একদমই কম অথবা নাই, অথবা ওই সকল পেজ যাদের হচ্ছে ইমপ্রেশন হচ্ছে একদম জিরো অথবা খুবই লো ইমপ্রেশন। এটা কেন? কারণ হলো হচ্ছে আমাদের যদি ওয়েবসাইটে থিন কন্টেন্ট থাকে, থিন কন্টেন্ট তো অবশ্যই গুগল সহজে কিন্তু র্যাঙ্ক করবেন। আমরা দেখেছি যে পান্ডা অ্যালগরিদম আসার পর থেকে গুগল কিন্তু লো কোয়ালিটি কোনো কন্টেন্টকে ইন্ডেক্স করতে চায় না। তো লো কোয়ালিটি কন্টেন্টকে যদি গুগল ইন্ডেক্স না করে, তাহলে সেক্ষেত্রে তো আমরা ট্রাফিক এবং ইমপ্রেশন কম হবে বা থাকবে না, এটাই তো স্বাভাবিক। তো আমাদের একটা ওয়েবসাইটে ওই সকল পেজগুলোকে খুঁজে বের করতে হবে যাদের ট্রাফিক এবং ইমপ্রেশন অলমোস্ট জিরো অথবা খুবই সামান্য। নাম্বার 5, আইডেন্টিফাই হাই বাউন্স রেট পেজেস। অর্থাৎ যে সকল পেজের বাউন্স রেট অত্যাধিক বেশি, সেই সকল পেজকে খুঁজে বের করতে হবে। কারণ কি, আমরা যদি থিন কন্টেন্ট থাকে, তো থিন কন্টেন্টযুক্ত পেজগুলো তো ইউজারকে খুব বেশি ভ্যালু দিতে পারবে না। আর থিন কন্টেন্ট পেজ যেহেতু ইউজারকে ভ্যালু দিতে পারবে না, তো ওই পেজ থেকে তো ইউজাররা বাউন্স করবেই, এটাই তো স্বাভাবিক। তো আমাদের ওই সকল পেজকেও খুঁজে বের করতে হবে এবং তাদেরকে অপটিমাইজ করতে হবে। নাম্বার 6, ডু সাম ক্যাটাগরি পেজেস হ্যাভ লিটল টু নো কন্টেন্ট। একটু আগে আমরা বলেছি যে আমরা বিভিন্ন ব্লগ সাইট বা এরকম যদি ই কমার্স সাইট বানাই যেখানে বিভিন্ন ক্যাটাগরি অথবা ট্যাগ এই ধরনের কোনো পেজ রয়েছে, যেখানে আসলে খুব কম পরিমাণে কন্টেন্ট রয়েছে, অথবা এরকম হতে পারে যে কোনো কন্টেন্টই নাই, বাট ওই ইউআরএলটাকে আমরা ইন্ডেক্স করে ফেলেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই পেজগুলোকে প্রপারলি অপটিমাইজ করে ফেলতে হবে, কারণ এর জন্য যেন আমাদের ওয়েবসাইটে থিন কন্টেন্ট ইস্যু অ্যারাইজ না হয়। তো এই ছিল মোটামুটি আমাদের 6টা পয়েন্ট। আমরা এই পরবর্তী ধাপে যখন প্র্যাকটিক্যালি কোনো একটি ওয়েবসাইটে থিন কন্টেন্ট আছে কিনা এটা আমরা অ্যানালাইসিস করব, বা বলতে পারি যে কোনো একটা ওয়েবসাইটকে অডিট করব আমরা যে ওই ওয়েবসাইটে আসলে থিন কন্টেন্ট রয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা অডিট করার শুরুতেই এই 6টি পয়েন্ট মাথায় রাখবো এবং এই 6টি পয়েন্টকে আমরা বেস ধরেই কোনো একটা ওয়েবসাইটে থিন কন্টেন্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। থিন কন্টেন্ট নিয়ে আজকে আমাদের এ পর্যন্তই। আমরা থিন কন্টেন্ট নিয়ে আরও আলাদা 2টা পার্ট হবে। নেক্সট 2টা পার্টে আমরা আলোচনা করব যে কোনো একটা ওয়েবসাইটে থিন কন্টেন্ট আছে কিনা সেটা আমরা কিভাবে খুঁজে বের করব বিভিন্ন টুলসের সাহায্যে, এবং সেই থিন কন্টেন্টটাকে আমরা কিভাবে সলভ করব, এবং থিন কন্টেন্টের কারণে আমাদের কোনো ওয়েবসাইট যদি প্লান্টি খায় সেক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইটটাকে কিভাবে রিকভার করব, এগুলো নিয়ে আসলে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।